এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন লোকসভার দখলদারি আর আমি আপনাদের সঙ্গে সব্যসাচী। লোকসভা দখলদারির আমরা শুরু করেছিলাম লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে, এবং লোকসভা নির্বাচনের বিভিন্ন প্রার্থীরা, গোটা রাজ্য জুড়ে যেসব প্রার্থীরা আছে, সেটা প্রথম কথা হচ্ছে তারা কিভাবে 42টি আসনে তারা তাদের মতন করে কিভাবে কি করছে না করছে, তাদের কি পরিস্থিতির মধ্যে দিয়ে তারা যাচ্ছেন, বা সাধারণ মানুষ বিভিন্ন সময় যেগুলো দেখা যায় যে উন্নয়নের পরিপ্রেক্ষিতে কথা হয়, এই যে জায়গাগুলো হয়েছে, আগের যারা সাংসদ ছিলেন তারা কতটা কথা দিয়ে কথা রাখতে পেরেছেন, বা এখনকার যারা নতুন প্রার্থী হয়েছেন তারা আবার নতুন করে কি প্রতিশ্রুতির বন্যা বওয়াচ্ছেন, এইসব বিভিন্ন বিষয়। তার সাথে রাজনৈতিক হিংসার একদম এক কথায় যদি বলতে গেলে যে সম্পূর্ণভাবে আপনাদের সঙ্গে আমরাও কিন্তু এর বিরোধিতা করে যাচ্ছি, যে রাজনৈতিক হিংসার প্রয়োজন নেই। রাজনীতির মতন করে হোক, সুস্থভাবে হোক, সুষ্ঠুভাবে হোক। তো এরকম বিভিন্ন বিষয়, কিন্তু শুধু রাজনীতি বললেই হবে না। রাজনীতির সঙ্গে যে আরেকটা মূল বিষয়, যেটা প্রাকৃতিক দুর্যোগের ফলে আমাদের সাধারণ মানুষকে যেভাবে বিপর্যস্ত হতে হচ্ছে, এরকম প্রত্যেকবারই কখনো না কখনো কেউ না কেউ আসছে, আর আমাদের আইলা থেকে আরম্ভ করে আনফান থেকে আরম্ভ করে সবাই আসছে, এবং সমস্ত কিছুকে যেন একটা সাজানো জায়গাকে নষ্ট করে দিয়ে চলে যাচ্ছে। প্রকৃতির যে এই যে আচরণ, তাতে কিন্তু একদম সাধারণ মানুষ খুব ব্যতিব্যস্ত হয়ে পড়ছে। তো এইরকমই রুমেল যেভাবে আমাদের গতকাল থেকে এসেছে, এবং গতকাল থেকে এখনো পর্যন্ত যে পরিস্থিতির মধ্যে আছে, তাদের বিভিন্ন জায়গায় একটা জিনিসে আশা করা যায়, সেটা হচ্ছে যতটা ক্ষতির আশঙ্কা ছিল ততটা ক্ষতি হয়তো হয়নি, বা কিছু কিছু জায়গায় ক্ষতি হয়েছে, কিন্তু সেই তুলনামূলকভাবে আমরা আনফান বা অন্য সময় আইলার ক্ষেত্রে যেটা দেখেছি, সেখান থেকে অনেকটা স্বস্তি শ্বাস আমরা নিতে পারছি। যাই হোক, এই বিষয়গুলো যেমন থাকবে, তার সঙ্গে রাজনীতি তো থাকবেই, কারণ লোকসভা নিয়ে আলোচনা হবে আর রাজনীতি থাকবে না, এটা হতেই পারে না। যাই হোক, আমাদের এই আলোচনা আমরা এগিয়ে নিয়ে যাব, কিন্তু এই আলোচনা এগিয়ে নিয়ে যেতে যাকে সব থেকে বেশি প্রয়োজন, তিনি হচ্ছেন আরেকজন আমার সঙ্গে, যিনি আলোচনায় আমার সাথ দেবেন। এরকমই একজন ব্যক্তিত্ব, বিশিষ্ট সাংবাদিক তমন্নাস পণ্ডিত। পণ্ডিতদা, স্বাগত আমাদের অনুষ্ঠানে। পণ্ডিতদা, যে বিষয় নিয়ে আমরা কথা বলছি সেটা হচ্ছে যে আমরা লোকসভা দখলদারি করছি, এবং সেখানে রাজনীতি থাকবে না বা রাজনীতি নিয়ে আলোচনা করব না, এটা হতে পারে না। এটা নিশ্চয়ই থাকবে, কিন্তু তার মধ্যে থেকে গতকাল থেকে যেভাবে, এবং গতকাল থেকে বললে ভুল হবে, আজ কয়েকদিন যাবত যেভাবে এই রুমেলকে নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আরম্ভ করে পত্র পত্রিকাতে সব জায়গাতেই যে আশঙ্কা করা হয়েছিল, সেই আশঙ্কা থেকে অনেকটা স্বস্তির জায়গায় আমরা আছি। কি বলো তুমি? একদমই, এবং যেভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছিল এবং যেটা আশঙ্কা করা হচ্ছিল, ততখানি অবশ্যই হয়নি, এবং এটা ধন্যবাদ যেমন প্রশাসনকে, তেমনি অবশ্যই ঈশ্বরকেও ধন্যবাদ যে মানুষের প্রাণহানি হয়নি। এবং না, প্রাণহানি হয়েছে দাদা, প্রায় ঘটনা যদি বলতে চাই, গোটা রাজ্যে প্রায় 6 জনের মতন মানুষ এই রুমেলের ঘটনার ক্ষেত্রে 6 জনের প্রাণ চলে গেছে। হ্যাঁ, না, আমি যেটা বলতে চাইছি যে মূলত যেটা হয় সেটা সমুদ্র তটে বা সমুদ্র উপকূলবর্তী এলাকাতে যে বিভৎস প্রাণহানিগুলো ঘটে, সেই ধরনের প্রাণহানি খুব একটা হয়নি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এটারই বলা যায় যে একটা আফটার এফেক্ট, সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গাতে গাছ পড়ে, বিদ্যুৎ থেকে শর্ট সার্কিট হয়ে যেভাবে কিছু ঘটনা ঘটেছে। আমরা পণ্ডিত, আমরা এই আলোচনার মধ্যে থাকবো, কিন্তু আমাদের দীঘার প্রতিনিধি রয়েছে রাজীব নন্দী। রাজীবের কাছ থেকে আমরা স্টুডিওতে বসে যেটা পাচ্ছি না, রাজীবের কাছ থেকে একদম সম্পূর্ণ চিত্র ওখান থেকে পাবো। রাজীব, তোমার কাছে যেটা জানতে চাইছি, যে গতকাল থেকে রুমেলের আসার যে পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং দীঘা সমুদ্র তট থেকে শুরু করে সমস্ত কিছু একদম অন্যরকম, এবং সব থেকে বড় জিনিস, পর্যটকদেরও পর্যন্ত দীঘাতে ঢোকা বন্ধ হয়ে গেছিল। সেই জায়গায় কতটা ক্ষয়ক্ষতির জায়গা তৈরি হয়েছে দীঘাতে?
হ্যাঁ দেখো, যেখানে রেমান ঘূর্ণিঝড় নিয়ে আপডেট ছিল, উপকূলবর্তী এলাকায় প্রবল বৃষ্টিপাতের সাথে সাথে ঝোড়ো হওয়ার একটা যে তীব্র সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাকে পুরো অক্ষরে অক্ষরে মিলিয়ে গতকাল থেকে কিন্তু তীব্র বাতাস, সাথে সাথে কিন্তু জলোচ্ছ্বাস পর্যন্ত হয়েছিল। স্বাভাবিকভাবে আজকে কিন্তু সেই পরিস্থিতি দুপুর গড়ানোর সাথে সাথে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। রেমান ঘূর্ণিঝড় আমরা জানি যে বাংলাদেশ সহ সাগর দ্বীপের মাঝামাঝি জায়গায় গতকাল রাত 11:30 নাগাদ কিন্তু হিট করে। তার প্রভাবে কিন্তু গতকাল রাতে উপকূলবর্তী এলাকায়, পূর্ব মেদিনীপুর জেলা উপকূলবর্তী এলাকায় দীঘা সহ মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর এমনকি বিস্তীর্ণ এলাকায় প্রবল বৃষ্টিপাত হয়েছে। তার সাথে সাথে উপকূলবর্তী এলাকায় ঢেউ আছড়ে পড়েছে এবং সেটা গাড়োয়াল টোপকে ঢেউ আছড়ে পড়েছে। স্বাভাবিকভাবেই যেখানে জেলা প্রশাসন থেকে পুলিশ প্রশাসন, দীঘা মোহনা থানা এবং দীঘা থানার তরফ থেকে যেমন মাইকিং করা হয়েছিল, দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের তরফ থেকে মাইকিং করা হয়েছিল, কোনোভাবে পর্যটকদের নামতে দেওয়া হচ্ছিল। এমনকি আজও পর্যটকদের কিন্তু নামতে দেওয়া হয়নি, আজও অবজারভেশনে রাখা হয়েছে। কোনোভাবে পর্যটকদের সমুদ্র স্নানের পুরোপুরি ভাবে নিষেধাজ্ঞা ছিল। স্বাভাবিকভাবে ওয়েদার যেখানে দুপুরের পর অনেকটাই স্বাভাবিক বা পরিস্থিতি স্বাভাবিক হতে গেলেও কিন্তু সেই প্রভাব বা যে রেস যে কিছুটা হলেও আছে, আকাশ মেঘলা, মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি হলেও গতকালের যে পরিস্থিতি ছিল তা অবস্থাটা কিন্তু অনেকটাই উন্নতি হয়েছে। আরেকটা কথা জানিয়ে রাখবো যে রেমান ঘূর্ণিঝড়ের প্রভাবে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন অঞ্চলে অনেক জায়গায় কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, প্রচুর গাছপালা ভেঙে পড়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার খবর আসছিল। যেখানে এনডিআরএফ এর টিম থেকে শুরু করে জেলা প্রশাসনের তরফ থেকে, পুলিশ প্রশাসনের তরফ থেকে দফায় দফায় সেই সব জায়গায় গিয়ে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়েছে। আজ কিন্তু অনেকটাই আবহাওয়ার অনেকটা উন্নতি ঘটলেও জেলা প্রশাসনের তরফ থেকে যে হোটেল বুকিং এর ক্ষেত্রে 28 তারিখ পর্যন্ত হোটেল বুকিং হবে না এমন একটা নির্দেশিকা জারি হয়েছিল। যদিও আবহাওয়া পরিস্থিতি অনেকটাই উন্নতি হচ্ছে, পর্যটকদের গতকাল সমুদ্রের পাশে একদম যেতে দেওয়া হচ্ছিল না, আজকে কিন্তু সেই পরিস্থিতি কিছুটা হলেও বদল হয়েছে। কিছু পর্যটক সমুদ্র বিচে থাকলেও সমুদ্র স্নানের ক্ষেত্রে কিন্তু নিষেধাজ্ঞা জারি রয়েছে। পুলিশ প্রশাসন রীতিমতো মাইকিং এবং নজরদারি এখনো পর্যন্ত চালাচ্ছে। না, কালকে তোমারই একটা খবরে দেখলাম পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একদম শক্ত হাতে বিষয়টাকে দেখা হয়েছে এবং তারা বিভিন্ন সময় দেখা গেছে মানে একদম সমুদ্রের ধারে যারা যাচ্ছিল তাদের লাঠি নিয়ে পর্যন্ত তাড়া করেছিল তারা, এগুলো আমরা দেখেছি। কিন্তু আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে যে তুমি দীঘাতে থেকে পরে আমফান দেখেছো, তুমি আয়লা দেখেছো, তারপরে এই রুমেলা গেল। রুমেলে মানে সেই তুলনামূলকভাবে কতটা ক্ষয়ক্ষতির জায়গা তৈরি হয়েছে আগে যে দুটো গেছে? হ্যাঁ একদম, যেখানে আমফান থেকে ইয়াস যেভাবে ভয়ঙ্কর একটা এফেক্ট হয়েছিল, যেখানে সরাসরি আঘাত এনেছিল, স্বাভাবিকভাবে পূর্ব মেদিনীপুর জেলা প্রচন্ড ভাবে ক্ষয়ক্ষতি হয়েছিল। কিন্তু রুমেল কিন্তু সেভাবে কিন্তু আঘাত হানতে পারেনি। তার মানে স্বাভাবিকভাবে যেভাবে ওয়েদার আপডেট ছিল, 50 থেকে 60 কিলোমিটার বেগে হালকা ঝোড়ো হওয়ার সাথে সাথে জলোচ্ছ্বাস হয়েছিল। ইয়াস যদি তুলনা করতেই হয় বা ইয়াসের সাথে আমফানের, এখানে কিন্তু অনেকাংশেই কিন্তু এই রেমান ঘূর্ণিঝড় কিন্তু অনেকটাই ছিল এটা বলা যায়। এটা কিন্তু তেমন ভাবে ক্ষয়ক্ষতি করতে পারেনি। যেখানে দীঘা উপকূলে যেভাবে সুন্দর ক্যান হয়েছে সেটা প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল আয়লার সাথে সাথে ইয়াস করে। উপকূলবর্তী এলাকা সহ পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা আমরা জানি যে উপকূলবর্তী এলাকা প্রবল ক্ষতির মুখে পড়েছিল, অনেক জীবনহানি হয়েছিল এবং অনেক হানিও হয়েছিল। কিন্তু সেই জায়গায় দেখতে গেলে রেমান ঘূর্ণিঝড় কিন্তু তেমন প্রভাব বিস্তার করতে পারেনি। যেভাবে হওয়ার কথা ছিল স্বাভাবিকভাবে অনেকটাই কম প্রভাব বিস্তার করেছে উপকূলবর্তী এলাকায়। আচ্ছা, আর একটা জায়গা সেটা হচ্ছে যে আমরা দেখেছিলাম যে প্রশাসনের পক্ষ থেকে যেগুলো শেল্টার হোম করেছিল সেখানেও প্রচুর মানুষকে নিয়ে যাওয়া হচ্ছিল। তো সেই শেল্টার হোম কতটা কাজে দিল মানে সাধারণ মানুষের ক্ষেত্রে? হ্যাঁ, স্বাভাবিকভাবেই যেখানে জেলা প্রশাসনের তরফ থেকে সভাপতি উত্তম বারিক এসেছিলেন পূর্ব মেদিনীপুর জেলার তরফ থেকে, দফায় দফায় সেখানে কালকে মিটিং হয়েছিল যে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফ থেকে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের তরফ থেকে, যেখানে দফায় দফায় মিটিং করা হয়েছিল। উপকূলবর্তী এলাকায় যে সমস্ত নিচু জায়গা আছে সেই সমস্ত এলাকায় মানুষদেরকে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। কেননা যে পুরনো স্মৃতি, সেগুলো মেঘ দেখলে ডরায়ের মতো যে পরিস্থিতি তৈরি হয়েছিল, স্বাভাবিকভাবে পুরনো স্মৃতি অনুযায়ী সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস দেখা যায়। শুধুমাত্র দীঘা নয়, দীঘার সাথে সাথে মন্দারমণি, তাজপুর, উপকূলবর্তী এলাকায় যে সমস্ত এলাকায় নিচু জায়গা রয়েছে, গ্রামে প্রচন্ড জল ঢুকে যেত, সেই সব এলাকায় আগাম প্রস্তুতি হিসাবে তাদের ওই ঘূর্ণিঝড় সেন্টার গুলোতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হয়েছিল।
প্রস্তুত রাখা হয়েছিল সমস্ত রকম ব্যবস্থা তাদের জন্য, শুকনো খাবার বা তাদের যখন সব রকম ব্যবস্থা রাখা হলেও কিন্তু গতকাল পরিস্থিতি অনেকটাই সাধারণ ছিল এবং তাদের নিয়ে যাওয়ার তেমন একটা প্রয়োজন হয়নি, প্রস্তুত ছিল কিন্তু প্রশাসন। আজকে ওয়েদার আস্তে আস্তে বেলা বাড়ার সাথে স্বাভাবিক হয়ে যাওয়ার পর সেই প্রয়োজন আর পড়েনি, আর সেই সেন্টারগুলোতে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে, যেহেতু নিচু জায়গাগুলোতে সেভাবে জল আর ঢোকেনি। স্বাভাবিকভাবে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে উপকূলবর্তী এলাকায়। রাজীব, রেমাল তো গেল, কিন্তু আমার একটা বিষয় তোমার কাছ থেকে জানা, সেটা হচ্ছে যে পূর্ব মেদিনীপুরের যে পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, লোকসভা হবে আর রাজনীতির কথা বলবো না, এটা কখনো হতে পারে না। তো রাজনৈতিক পরিস্থিতি দেখো, ভোট পেরিয়ে গেছে, নির্বাচন তোমাদের ষষ্ঠ দফা নির্বাচনে শেষ হয়ে গেছে। সেই জায়গায় নির্বাচনের পরে, নির্বাচনের আগে আমরা দেখেছি মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুর একটা আতঙ্কের জায়গা তৈরি হয়েছিল। সেই তুলনায় আজ যদি বলি যে আজ বা এই যে নির্বাচনের পরে এখন পরিস্থিতি কেমন? হ্যাঁ, স্বাভাবিকভাবেই পূর্ব মেদিনীপুর জেলা একদম রাজনৈতিক আতঙ্কর, যেখানে বলাই যায় যে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় বা কাঁথি, সেই কাঁথি যে লোকসভা কেন্দ্র, সেখানে তার ভাই দিব্যেন্দু অধিকারী দাঁড়িয়েছিল। সেইভাবে যেখানে নির্বাচনের ক্ষেত্রে বলা যায় যে উত্তম বারিকের সাথে যে লড়াই, যে একদিকে পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি, তার সাথে শুভেন্দু অধিকারীর ভাইয়ের লড়াই কিন্তু অনেকটাই শেয়ানে লড়াই বলা যায়। সেই লড়াই কতটা ফলপ্রসূ হবে সেটা বা কতটা কে জিতবে সেটা তো সময়ের অপেক্ষা। স্বাভাবিকভাবে রাজনৈতিক উত্তাপ আমরা যেভাবে ভোটের সময় দেখেছিলাম, ভোটের পরবর্তী সময় সেই রাজনৈতিক উত্তাপ অনেকটাই স্থিতিশীল বা গুঞ্জন থাকলেও সেই পরিস্থিতি কিন্তু এতটাই হচ্ছে না। বলা যায় সেই রাজনৈতিক উত্তাপ অনেকটাই মিলিয়ে দিয়েছে রেমাল ঘূর্ণিঝড় এসে। সেই রাজনৈতিক দ্বন্দ্ব বা রাজনৈতিক উত্তাপ অনেকটাই নেই বলা যায়, অনেকটাই শান্ত। সেই ফলাফল অবশ্যই রেজাল্ট বেরোনোর পর জানা যাবে। অন্যদিকে যদি দেখা যায় তমলুক লোকসভা কেন্দ্রে, সেখানে কিন্তু একদিকে প্রাক্তন বিচারপতি, অন্যদিকে দেবাংশু ভট্টাচার্যের যে লড়াই, সেটাও কিন্তু শেয়ানে লড়াই বলা যাচ্ছে। অর্থাৎ বলা যায় পূর্ব মেদিনীপুরের যে লোকসভা কেন্দ্রগুলি রয়েছে, এবার লোকসভা নির্বাচনে কিন্তু লড়াই কিন্তু টক্কর হবে। এটা কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে স্বাভাবিকভাবে এই লড়াই যে একপেশে লড়াই হবে না, এটা কিন্তু মনে করছেন রাজনৈতিক। অসংখ্য ধন্যবাদ রাজীব তোমাকে। তুমি পরিস্থিতির উপরে নজর রাখো এবং কি হচ্ছে না হচ্ছে তার প্রত্যেকটা সময়ের আপডেট আমরা তোমার কাছ থেকেই নেব। অসংখ্য ধন্যবাদ পণ্ডিতদা। আমাদের প্রতিনিধি, আমাদের একদম আমাদের কর্মসঙ্গী এক কথায় বলতে পারি, রাজীব নন্দী আমাদের সঙ্গে ছিল। আমরা ওর সঙ্গেও কথা বললাম কি পরিস্থিতি আছে না আছে সেগুলা নিয়ে, এবং সব থেকে বড় যেটা রাজীবের কাছ থেকে আমরা জানতে পারলাম যে হ্যাঁ, তুলনামূলকভাবে সেই জায়গায় আজ মানে নির্বাচনের আগে পর্যন্ত যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি এখন আর নেই। তো তোমার কি মনে হচ্ছে কোন দিকে যাচ্ছে? আমরা তো রেমালের কথা শুনলাম। এটা ঠিক যে রাজনৈতিকভাবে যদি আমরা আসি, পূর্ব মেদিনীপুর অত্যন্ত এবং পশ্চিম মেদিনীপুর দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক লড়াই হয়েছে। কারণ পূর্ব মেদিনীপুরে যেখানে দিলীপ ঘোষ, যিনি আজকে দুর্গাপুর বর্ধমান কেন্দ্রের প্রার্থী হয়েছেন, তিনি আসলে সেখানে সাংসদ ছিলেন, সেখান থেকে তাকে সরিয়ে নিয়ে এসে দুর্গাপুরে আনা হয়েছে। এবং সংঘমিত্রা পাল, যিনি আসানসোলে বিধায়ক, তিনি সেখানে গেছেন লড়াই করতে, এবং খুবই সুপরিচিত মুখ চলচ্চিত্র এবং সিরিয়ালে জুনমালিয়া তার প্রতিদ্বন্দ্বী। ফলে সেখানে লড়াই কাঁটাকে টক্কর, এতে কোনো সন্দেহ নেই। আর শুভেন্দুর এলাকাতে যদি তুমি বলো, সেখানে হচ্ছে যে দীঘা এবং তমলুক, কাঁথি এবং তমলুক, এই দুটি কেন্দ্রই কিন্তু 2019 সালে কিন্তু শাসক দলের হাতে ছিল। ফলে এবারে এই দুটি কেন্দ্র যদি শুভেন্দু অধিকারী যদি না, এটার সঙ্গে তোমাকে এটাও বলতে হবে যে শুধু এই দুটো কেন্দ্র যেমন তৃণমূলের শাসক দলের হাতে ছিল, ঠিক এই দুটো কেন্দ্রের যিনি আজকের ডেটে বিজেপির সেনাপতি এক কথা বলতে গেলে বাংলার, তিনিও কিন্তু সেই সময় তৃণমূলেই ছিলেন। ফলে লড়াই কিন্তু এই দুটি কেন্দ্রে কে তার কুক্ষিগত করে রাখা বা তার হাতে দুটি কেন্দ্রের দখল নেওয়া, এটা কিন্তু তার কাছে একটা খুব বড় ধরনের চ্যালেঞ্জ এবং অত্যন্ত প্রেস্টিজ ফাইট যেটা বলা যায়। এবং লড়াইও সেখানে যথেষ্ট, তিনি যেটা বলছেন যে
লড়াইটা সেখানে যথেষ্ট ভালোভাবে তারা দিতে পেরেছেন এবং প্রাক্তন বিচারপতিকে নিয়ে তিনি যে বাজিটা খেলেছেন সেখানে নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে তাকে অত্যন্ত আশাবাদী দেখা গেছে সেই কথাবার্তার মধ্যেও। এবং তমলুক কেন্দ্রেও যেখানে তমলুকের কথা যেখানে হলো, ফলে একটা কথা খুব গুরুত্বপূর্ণ যে রেমালের এই তাণ্ডবের যে ভয়ঙ্কর তাণ্ডব যেটা আসার কথা ছিল বা যেটা কিছুটা হলেও যেটা অনুভব করা গেছে, পুরোটা না হলেও, ফলে রাজনৈতিক লড়াইটা অনেকটা অংশে থিতিয়ে গেছিল। এই যখনই রেমালের এই তাণ্ডবটা ধীরে ধীরে থিতিয়ে যাচ্ছে তখন কিন্তু আবার এই রাজনৈতিক লড়াইটার কথা কিন্তু আবার নতুন করে আগামীকাল থেকে আবার পূর্ণ উদ্যমে অন্তত নির্বাচন, শেষ দফা নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত কিন্তু সেই পূর্ণ উদ্যমে সমস্ত রাজনৈতিক দলরা আবার নেমে পড়বেন আগামীকাল থেকে। এবং 28 তারিখ প্রধানমন্ত্রীর অনেকগুলো জনসভা আছে এখানে, বিশেষত উত্তর কলকাতাতে। সেখানে তোমার নেতাজির কে সম্মান জানানোর পরে নেতাজির মূর্তি থেকে সেখানে মায়ের বাড়ি পর্যন্ত, অর্থাৎ মা শারদার বাড়ি পর্যন্ত, তার যে সেখান থেকে বিবেকানন্দর বাড়ি ইত্যাদি, মানে খুব হাই ভোল্টেজ একদম। কিন্তু তুমি একটা জিনিস বলো যে এই যে আমরা রাজনৈতিক বিষয় মানে আলোচনাতে মধ্যে থাকবোই, কিন্তু তার সঙ্গে বলি সেটা হচ্ছে যে এই যে রেমাল যেভাবে আসার কথা ছিল এবং বাংলার খুব একটা ক্ষয়ক্ষতি না হলেও এটা বাংলাদেশে চলে ঢুকে গেছে, এবং বাংলাদেশের কি পরিস্থিতি, আমাদের যে প্রতিনিধি আছে তারিকুল ইসলাম, আমরা একবার তারিকুলের সঙ্গে কথা বলে নেব এবং জেনে নেব যে বাংলাদেশে রেমাল কতটা ধাক্কা দিতে পেরেছে। তারিকুল, শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। একটা জিনিস বলো, সেটা হচ্ছে যে আমি প্রথমে জানতে চাচ্ছি যে প্রথমে তারিকুল, রেমাল বাংলাদেশে গিয়ে আশ্রয় পড়েছে, বাংলাদেশের কি পরিস্থিতি এই মুহূর্তে? আমি প্রথমে একটি খবর দিয়ে শুরু করতে চাচ্ছি, সেটি হচ্ছে বাংলাদেশে রেমালের যে তাণ্ডব, এই তাণ্ডবে কিন্তু এখন পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে 6টি জেলায় এই 10 জনের মৃত্যু হয়েছে। এছাড়া 20টি জেলায় প্রায় 38,000 মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে, যেটা বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা প্রধানমন্ত্রী জানিয়েছে যে বাংলাদেশে কিন্তু এই রেমাল যে ঘূর্ণিঝড়টি, এটি কিন্তু সামলাতে কিন্তু সব থেকে বড় ভূমিকা রেখেছে কিন্তু সুন্দরবন কিন্তু ঠিকই আগের মতো বুক পেতে রেমাল কিন্তু অনেকটাই সামাল দিয়েছে। সুন্দরবনের কারণে বাংলাদেশের রেমাল অনেকটা ক্ষয়ক্ষতি কম হচ্ছে, তা নাহলে কিন্তু বাংলাদেশের ক্ষতির পরিমাণ অনেক বেশি দাঁড়াতো বলে অনেকে জানিয়েছে। এছাড়া এখন পর্যন্ত রেমালের যে খবর আছে বাংলাদেশে, সেটি বাংলাদেশে এখন পর্যন্ত 10 জনের মৃত্যু খবর পাওয়া গেছে। আবার কোনো গণমাধ্যমে এসেছে যে 11 জনের মৃত্যু হয়েছে, কিন্তু এই যে 38,000 মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছে জানমালের, এটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক বড় ধরনের ক্ষতি। এবং আমি বর্তমান ঢাকাতে অবস্থান করছি, সেখানে কিন্তু সকাল থেকে ভারী বৃষ্টিপাত সাথে ঝড়, এবং এখন পর্যন্ত ঝড় এবং ভারী বৃষ্টিপাত কিন্তু এখন পর্যন্ত আছে। এটা কখন যে থামবে সেটা কিন্তু এখন আবহাওয়া থেকে জানানো হয়নি। না, আমাকে একটা জিনিস বলো যে বাংলাদেশের যেগুলো উপকূলবর্তী যে জায়গাগুলি রয়েছে, যে যার উপর দিয়ে সুন্দরবনে তো যে পরে আঘাত পড়েছে এবং সুন্দরবনের ফলে অনেকটা স্বস্তির জায়গা, যেহেতু সুন্দরবন তার বুক পেতে পরে পুরো রেমালটাকে নিয়েছে, কিন্তু ওই যে পাশাপাশি যেসব তুমি যে বললে 38,000 প্রায় মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, তো এই সমুদ্র যেগুলো নিম্নবর্তী যেসব জায়গাগুলো রয়েছে আর কি, একদম সমুদ্রের ধারে যে জায়গাগুলো রয়েছে, সেখানে ক্ষয়ক্ষতি কি রকম, মানুষজন কি বলছে? একদম সমুদ্রের কাছে যে জেলাগুলো আছে সেগুলো হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, এসব জেলা কিন্তু একবারে বাংলাদেশের সমুদ্রের কাছাকাছি। এইসব জেলাতে কিন্তু কোথাও কোথাও বেড়িবাঁধ ভেঙে কিন্তু লোকালয়ে পানি ঢুকেছে এবং লোকালয় কিন্তু ডুবে গেছে, এবং সেখানে কিন্তু বিদ্যুৎ
বিচ্ছিন্ন কিন্তু গত 2 দিন। সেখান থেকে কিন্তু আমরা সেভাবে খবর পাচ্ছি না। আমাদের যেসব সহকর্মী সেখানে আছে তারা কিন্তু জানাচ্ছে যে তাদের সেখানে ব্যাপক ক্ষতি হয়েছে এবং মানুষজন আশ্রয় কেন্দ্রে ঢুকতে অনেক সমস্যা হচ্ছে, যেতেও সমস্যা হচ্ছে। তারা যখন গেছিল যাওয়ার প্রতিমধ্যেও কিন্তু সাতক্ষীরা যে এলাকাটা বাংলাদেশের, সেই এলাকায় কিন্তু 2 জন নিহত হয় এবং অন্যান্য যে অঞ্চলটা আছে সমুদ্র পাশাপাশি সেসব এলাকাতে কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এটা হচ্ছে যে প্রশাসনিক স্তরে বাংলাদেশ সরকার আগে থেকে কতটা মানে নিজেদিকে তৈরি করেছিল বা আগামী দিনে তাদের চিন্তা ভাবনা কি? আসলে বাংলাদেশের যে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত কিন্তু দুর্যোগ ত্রাণ মন্ত্রী যেটা আমাদেরকে জানিয়েছে সেটার এখনো পর্যন্ত লক্ষ্যমাত্রা এখনো পর্যন্ত ঠিক করতে পারেনি। তবে আগামীকাল অথবা আগামী পরশুদিন নাগাদ কিন্তু বাংলাদেশের কত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা জানা যাবে। এখনো পর্যন্ত রেমালের যে আঘাতের বিষয়টা সেটা কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর এখনো পর্যন্ত নেমে এসেছে, এখন কিন্তু কোনো বলেনি এখনো পর্যন্ত রেমালের আঘাত আনতে পারে বা এইভাবে আরো কতক্ষণ থাকবে সেটাও কিন্তু নিশ্চিত করেনি। ধন্যবাদ তারিকুল তোমাকে, তোমাদের সমস্ত কিছু তথ্য কি পরিস্থিতি সেটা আমাদের জানানোর জন্য। তোমরা প্রত্যেকটা বিষয়ের উপরে দেখো, নজর রাখো এবং তোমার পাঠানো সংবাদের উপর থেকে নির্ভর করে আমরাও আমাদের জায়গাটা ঠিকঠাক করে মানুষের কাছ পর্যন্ত পৌঁছে দিতে পারবো। আমরা কথা বলছিলাম আমাদের সহকর্মী তারিকুল ইসলামের সঙ্গে। পণ্ডিত, একটা বিষয় আমরা মানে যেটা খুব মানে জায়গা থেকে সেটা হচ্ছে যে ওখানেও প্রায় 10 জন 11 জনের মতন যেটা বোঝা যাচ্ছে তারিকুলের কথা অনুযায়ী। আসলে এই ধরনের যে প্রাকৃতিক দুর্যোগ, এই প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে বাংলাদেশ অত্যন্ত পরিচিত, কারণ আমরা দেখেছি যে খুব ঘন ঘন সেখানে প্রাকৃতিক দুর্যোগ ঘটে। এবং আরেকটা জিনিস, সমস্ত কিছু যখনই যেটা ওঠে আর কি, ঘূর্ণিঝড় যেটাই আসে সেটাই কিন্তু বাংলার ভেতর উপর দিয়ে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলের মানুষ সেখানে ক্ষতিগ্রস্ত হয়। এবং বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, ফলে সেখানে আবহাওয়াবিদদের মতে সেখানকার যে সমুদ্র যে গর্ভ সেখান থেকে কিন্তু ওই প্রাকৃতিক যে দুর্যোগগুলো ঘটে সেখানে এটা তার এপিসেন্টার বলা যেতে পারে। ফলে বাংলাদেশে এই ধরনের ঘটনা, যদিও আমার মনে হয়েছে যে এই বছরে অন্তত রেমালের ক্ষেত্রে তাদের ক্ষয়ক্ষতি অনেকটা কম হয়েছে, কিন্তু আমরা বাংলাদেশে এর আগে দেখেছি প্রচুর মানুষের মৃত্যু এবং প্রচুর ক্ষয়ক্ষতির ঘটনা। বেশিরভাগ দেখা যায় যে সাতক্ষীরা, কক্সবাজার এই অঞ্চল মানে এই সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলো একেবারেই সামুদ্রিক অঞ্চল একদম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। এবং চট্টগ্রামের এলাকা থেকে যে বিশেষ করে বাংলাদেশের যে খাড়ি অঞ্চল, এই অঞ্চলগুলো অত্যন্ত ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এখানটা একটা উৎপত্তি স্থল বলা যায়। এবং আমরা বারে বারে দেখেছি যে এখান থেকেই সমস্তভাবে যে বাংলাদেশ থেকে বা যে কোনো আমাদের এখানেও যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটে তার কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সেটা গতিবেগ পরিবর্তন করে সেটা কিন্তু বাংলাদেশের দিকে চলে যায়। সুতরাং বাংলাদেশের কাছে এই ধরনের যে প্রাকৃতিক দুর্যোগ তাদের কাছে অত্যন্ত স্বাভাবিক। এটা তাদের মৎস্যজীবী থেকে আরম্ভ করে সবাই অত্যন্ত এর সঙ্গে পরিচিত। ফলে তারা অনেকটা সামাল দিতে পারবেন। এবং আমাদেরও যেগুলো মূলত যেগুলো উপকূলবর্তী অঞ্চল, এই অঞ্চলগুলোতে আমাদেরও কিন্তু দেখা যাচ্ছে যে সেখানেও কিন্তু তুমি ঠিকই বলেছো তখন যে আয়লা থেকে আর এই ধরনের যে আরো পরপর যে দুর্যোগগুলো, আয়লা, আমফান থেকে আমাকে একদম এই ধরনের যে পরপর যে ঘটনাগুলো ঘটলো, সেই দুর্যোগগুলো থেকে আমাদেরও প্রশাসন অনেকটা শিক্ষা নিয়ে তারা কিন্তু আগাম প্রস্তুতি নিতে পেরেছিল। ফলে সেখানে যদিও এগুলো নিয়ে একেবারে আগাম প্রস্তুতি নেওয়া সম্ভব হয় না, কারণ প্রাকৃতিক দুর্যোগ কখন কিভাবে কোন দিক দিয়ে আসবে, যেমন এই নদী বাঁধগুলো সেগুলো ভেঙে বিভিন্ন অঞ্চল জলপ্লাবিত হয়েছে। এছাড়া এই মূলত যে এই প্রাকৃতিক দুর্যোগের যে মূল যে এফেক্টটা, সেটাও কিন্তু পরবর্তী ক্ষেত্রে উপকূলবর্তী অঞ্চল ছাড়িয়ে সেগুলো কিন্তু শহরের মুখী হয়েছে। বিশেষ করে কলকাতা, গোটা কলকাতা জলমগ্ন হয়েছে আমরা দেখেছি।
এবং কলকাতার আশেপাশে আমরা শর্ট সার্কিট দেখেছি, গাছ পড়ে যাওয়া দেখেছি, গাছ পড়ে প্রচুর গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের, এগুলো দেখেছি। ফলে যে কোনো দুর্যোগ থেকে আসলে মানুষ যতটাই আধুনিক হচ্ছে বা ডিজিটাল আজকে বিশ্ব বলা যেতে পারে, কিন্তু এটা ঘটনা যে মানুষ অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আগাম খবর কিন্তু সংগ্রহ করতে পারে এবং সাধারণ মানুষের মধ্যে বিশেষ করে যারা মৎস্যজীবী এবং উপকূলবর্তী মানুষ যারা যেখানে আছেন তাদের জন্য কিন্তু সতর্কবার্তা কিন্তু খুব সহজেই দিতে পারে। এটা কিন্তু খুব মানুষের, এটা কিন্তু খুব বড় একটা বলা যায় বৈজ্ঞানিক অগ্রগতি এবং অত্যাধুনিক প্রযুক্তির অগ্রগতি। কিন্তু সেটা পরেও কিন্তু একেবারে যে প্রাকৃতিক দুর্যোগকে কিন্তু রক্ষা সম্ভব হয় না, কারণ প্রাকৃতিক দুর্যোগ তো ডিজিটাল নয়, এটা একেবারে প্রকৃতির ব্যাপার। ফলে প্রকৃতি কোন দিক থেকে কখন কোনভাবে আঘাত হানবে এটা খুব না। তবে এটাও তুমি যেটা বলছিলে আর কি, তথ্য প্রযুক্তির ফলে আমরা অনেক কিছু কিন্তু আগে থেকে আঁচ করতে আগে আমরা ছোটবেলায় দেখতাম যে হাওয়া অফিস, মানে হাওয়া অফিস এক কথায় বলতে গেলে যেটা বলতো ঠিক তার উল্টোটা হতো। কিন্তু এখন দেখা যায় যে তারা যেটা বলে 100% এর জায়গায় 90%ও কিন্তু ম্যাচ করে যায়। হ্যাঁ, সেটাই বলছি যে এবং তথ্য প্রযুক্তি এতটা এগিয়ে গেছে। আমি সেটাই বলছি যে এখন তথ্য প্রযুক্তির মাধ্যমে আবহাওয়া দপ্তর এত মানে যে বিভিন্ন ধরনের যে দুর্যোগের যে গতি প্রকৃতি সেটা এত সুন্দরভাবে রেকর্ড করতে পারে, ফলে প্রায় বলা যায় যে একেবারে নিখুঁতভাবে কিন্তু সেই খবরটা দেওয়া হয় এবং সময়টাও কিন্তু নিখুঁতভাবে ধরা পড়ে এবং কবে পর্যন্ত চলবে সেটাও কিন্তু নিখুঁতভাবে ধরা পড়ে। কিন্তু দুর্ভাগ্য যে এতর পরেও তো দেখো এবারেও তো প্রায় 5-6 জনের প্রাণ তো গেল, এবং বা অন্যান্য বার যেগুলো হয় আমফান বা আয়লা ইত্যাদি, সেগুলোতে তো প্রচুর মানুষের জীবন গেছে। কিন্তু এখন যেটা দেখার যে কিভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই মানুষকে কিভাবে তারা আশ্রয় শিবির থেকে বের করে এনে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা, এটা তো খুব একটা বড় কাজ এবং যে কোনো সরকারের পক্ষেই এটা একটা খুব বড় কাজ। এই প্রসঙ্গত তোমাকে একটা বলে রাখি না, এবং তোমাকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমি এখানে তোমার একটু যোগ করি তারপরে বলছি। সেটা হচ্ছে মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে বিধি অনুযায়ী যার কাছে যেভাবে মানে পৌঁছানো তার কাছে ঠিক তার মতন করে মানে যে এই যে ক্ষয়ক্ষতির ফলে যেটা পৌঁছানোর সেটা পৌঁছে যাবে। হ্যাঁ, সেটাই বলছি, সেটা সরকারিভাবে নিশ্চয়ই তারা যথেষ্ট উদ্যোগী হয়েছেন, মুখ্যমন্ত্রী নিজে এই ব্যাপারে যথেষ্ট উদ্যোগী হয়েছেন। এছাড়া যেগুলো আমাদের বিভিন্ন এনজিও বা সংগঠন আছে তাদের মাধ্যমেও অনেকগুলো কাজ হয়। সুন্দরবন এলাকায় প্রচুর এনজিও আছে যার মাধ্যমে কিন্তু এই ধরনের তোমার উদ্ধার পর্ব কাজ চলে এবং সেখানে তারা খাবার দাবার ইত্যাদি তার ব্যবস্থা করেন। এই সঙ্গে প্রশাসনের উদ্যোগ তো যথেষ্ট, নিশ্চয়ই উদ্যোগ তো আছেই প্রশাসন, এবার অন্তত যথেষ্ট সতর্ক বলে আমাদের মনে হয়েছে। এটা একটা অবশ্যই পজিটিভ সাইড। কিন্তু এটা ঘটনা যে আজকে যে প্রাকৃতিক দুর্যোগ প্রায় 24 ঘন্টার ওপরে হয়ে গেল, আমরা সেই প্রাকৃতিক দুর্যোগ নিয়েই আছি এবং সংবাদ মাধ্যমও এই প্রাকৃতিক দুর্যোগ নিয়েই আছে। বিশেষ করে এই রাজ্যে যারা সংবাদ মাধ্যম তারা সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটি মুহূর্ত তারা ধরে রাখতে বদ্ধপরিকর। ফলে আগামী 1 তারিখে যে 9টি কেন্দ্রে যে নির্বাচন হতে যাচ্ছে এই রাজ্যে, অত্যন্ত হাই ভোল্টেজ নির্বাচন এই কেন্দ্রগুলো, সেখানে কিন্তু সেই নিয়ে কিন্তু এখন আপাতত সেই নিয়ে রাজনৈতিক দল তারাও আলোচনা এখন আপাতত বন্ধ রেখেছে। কারণ একটা কথা যে, এবং প্রচার তো অবশ্যই বন্ধ ছিল, কারণ এটা একটা মানবিকতার দিক, যেখানে লক্ষ লক্ষ মানুষ গৃহহারা হতে পারে, মৃত্যু হতে পারে, তার মধ্যে সেখানে রাজনীতি আনাটা বা রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াইটা সেখানে একটা খুব বেমানান লাগে। ফলে এটা না হওয়াই ভালো, এটাকে আমরা অবশ্যই স্বাগত জানাবো এবং রাজনৈতিক দলগুলো যে সিদ্ধান্ত নিয়েছে তার ফলে এবারে ধীরে ধীরে প্রাকৃতিক দুর্যোগ কেটে গেলে এবং এই রেমালের যে এফেক্ট সেটা ধীরে ধীরে
আবার রাজনৈতিক মেঘের ঘন ঘটা শুরু হবে, একদম রাজনৈতিক রেমাল শুরু হবে, এবং সেটা কোথায় কোথায় আঘাত করবে সেটা নিয়ে দেখার জন্য আগামীকাল থেকে ফের মানে আরেক রেমাল। তাহলে তুমি বলছো যে 4 তারিখে আরেক রেমালের 4 তারিখে তো হবেই, তার আগে আগামীকাল থেকে যে আবার নতুন করে সে প্রচার, এবং প্রধানমন্ত্রী নিজে সেখানে আসবেন, এই রাজ্যে 2-3বার করে আসবেন, এসে 2-3টে জায়গায় তিনি জনসভা করার কথা আছে। ফলে এটা ফের আরেকবার উত্তাল হবে রাজনৈতিক, যেটাকে বলে যে রাজনীতি নিয়ে। আমাদের মূল কথা হচ্ছে যে রাজনীতিটা রাজনীতির জায়গায় অবশ্যই থাকা উচিত, এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাতে এবং প্রাকৃতিক দুর্যোগের যে মোকাবেলার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলকে তাদেরকেও কিন্তু এগিয়ে আসা উচিত, এটা আমার মনে হয়েছে। কারণ আমরা এটা কিন্তু দেখেছি যে রাজনৈতিক দল যারা মূলত ক্ষমতা দখলের লড়াইয়েই থাকেন, কিন্তু যখন এই ধরনের কোনো দুর্যোগ ঘটে তখন আমরা মূলত দেখেছি যে যারা এনজিও অথবা রামকৃষ্ণ মিশন, ভারত সেবা আশ্রম, এই ধরনের যে যারা সেবামূলক কাজ করেন তাদেরকে আমরা এগিয়ে আসতে দেখেছি। কিন্তু কোনো রাজনৈতিক দলকে কিন্তু আমরা দেখিনি তারা কোথাও গিয়ে শিবির করছেন এই ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য, সেখানে ত্রাণ বিলি করছেন বা তারা আর্থিকভাবে সহায়তা দিচ্ছেন, এইরকম কিন্তু এখনো পর্যন্ত আমরা না। রাজনৈতিক নেতৃত্বরা যায় না, যাওয়া নয়, তারা তাদের মতন করে তাদের সময় করে নিশ্চয়ই ছবি তোলানোর জন্য যায়, এটা অস্বীকার করার কিন্তু কোনো জায়গা নেই। হ্যাঁ, সেটাই কথা আর কি। কিন্তু যেভাবেই হোক মূল কাজটা আমরা দেখেছি প্রশাসনিকভাবে সরকারিভাবে হয়ে থাকে। সরকারি যে দপ্তরগুলো আছে, বিশেষ করে এনডিআরএফ এর মতো দল, রাজ্যের যে প্রশাসনিক যে দপ্তরগুলো আছে তাদের পক্ষ থেকে, এবং তার সঙ্গে সঙ্গে যারা খুব গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকেন তারা হচ্ছেন যে আমাদের যে বিভিন্ন বেসরকারি সংস্থা আছে, এনজিও আছে এবং রামকৃষ্ণ মিশনের মতো সংগঠন আছে, তারা কিন্তু ব্যাপকভাবে কিন্তু এই ধরনের কাজে কিন্তু সহায়তা দেন, এটা দেখেইছি। সে তো এই ধরনের বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয়ের কথা যদি আসে তো সেখানে তো নিশ্চয়ই তাদের ভূমিকা, তাদের সেবামূলক কাজ তো উঠে আসবে, এখানে অস্বীকার করার কিছু নেই। সেখানে পৌঁছাবে। কিন্তু ঘটনা হচ্ছে যে এবার যদি আমরা রাজনীতিতেই আসি বা রাজনীতির কথাই বলি, তুমি বললে যে আবার আগামীকাল থেকে শুরু হবে, কারণ আজকে পর্যন্ত যে 21 মানে কলকাতা বিমানবন্দর থেকে যদি যে বিমান ওঠানো স্বাভাবিক হয়েছে, তার বিমান চলাচল শুরু হয়ে গেছে। তো যখন বিমান চলাচল শুরু হয়ে গেছে তখন রাজনৈতিক নেতৃত্বের আসা যাওয়াটাও শুরু হয়ে যাবে আজ থেকে। এবং শুরু হয়ে গেলে যে এই রাজনৈতিক নেতৃত্বরা তাদের শেষ লড়াইটা আগামী 1 তারিখ, যে শেষ পর্বের যে লড়াই, মানে এক কথায় বলতে গেলে যে নির্বাচনের সপ্তমী, তো এই সপ্তমীর যে লড়াই, সেই সপ্তমীর লড়াইয়ে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতন করে যারা যারা এখানে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন, এবং যদি আমরা একদম খুব যে কেন্দ্রগুলো খুব একদম এক কথায় হটকেক বলা যেতে পারে, যেমন তুমি ডায়মন্ড হারবারের কথা বলো, তুমি দমদমের কথা বলো, তুমি যাদবপুরের কথা বলো, তো এই যে জায়গাগুলো, বসিরহাটের কথা যদি বলি আমরা, তো এগুলো তো একদম এক কথা মানে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা সব মানে হেভিওয়েট সব নেতৃত্বরা এখানে প্রার্থী হয়ে আছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে উত্তর কলকাতা কিন্তু একটা কথা যদি আমরা বলি, এগুলো তুমি হেভিওয়েট বললে, কলকাতা এবং তার মানে আশেপাশের যে কেন্দ্রগুলো আছে সেগুলো আমরা দেখেছি বেশিরভাগই সেগুলো শাসক দলের হাতেই আছে, এবং এটা আমরা বরাবর দেখে এসেছি 2009-এর পর থেকেই, যে এগুলো কিন্তু শাসক দল একেবারে শাসক দলের হাত থেকে কোনো দলই সেগুলো ছিনিয়ে নিতে পারেনি। আমরা কলকাতার কথা বলছি দাদা, কিন্তু আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের হাওড়ার প্রতিনিধি দেবাশিস গুছাইত আছে, আমরা একটু হাওড়া সম্বন্ধে জেনে নেবো, হাওড়ার দুটো পরিস্থিতি জানবো। প্রথম কথা হচ্ছে যে, হ্যাঁ দেবাশিস তুমি শুনতে পাচ্ছ? দেবাশিস, তোমার কাছে যেটা জানা সেটা হচ্ছে যে একদম যদি তুমি হাওড়ার কথা বলি তাহলে গঙ্গার কথা বলবো না, সেটা হতেই পারে না, একদম ভরা গঙ্গা এখন, মানে বিশেষ করে কালকের পর থেকে যে পরিস্থিতি আর কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি যে রাস্তা কিন্তু জলে ভর্তি। কলকাতা হাওড়া যেটা লন্ডনের কথা ছিল সেটা ভ্যানিশ হয়ে গেছে, এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই, কি বলবে? হ্যাঁ, একদমই। যেভাবে বৃষ্টি হয়েছে
সেটাতে যেমন আমরা সকালবেলা সেই সবই কিন্তু আমরা দেখিয়েছি যে যেমন আপনার টিকিয়াপাড়া থেকে শুরু করে লেলুয়া, শালকিয়া এবং হাওড়ার বেশ কিছু একদম জায়গাতে কিন্তু জলমগ্ন হয়েছিল এবং বেশ কিছু মানুষ কিন্তু এখনো জলবন্দী অবস্থা, তারা ঘরের মধ্যে জল প্রবেশ করে গেছে, এরকম ছবি আমরা দেখেছি। তবে যেটি আপনি যে প্রসঙ্গটা আপনি তুললেন সেটি হচ্ছে আহ, ক্ষমতায় আসার আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে লন্ডন বিষয়টি, সেটি অবশ্যই 11 বছর তিনি অলরেডি ক্ষমতায় আছেন, সেই জায়গায় কিন্তু এখনো জল যন্ত্রণা থেকে কিন্তু মুক্তি দিতে পারেনি, সেটা কিন্তু বলাই যায় একদম। সমস্যার যেটা জায়গা, যেটা জল যন্ত্রণার মূল ফল হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে নিকাশি ব্যবস্থা এখনো পর্যন্ত ঠিকঠাক করে উঠতে পারেনি। তো যার ফলে বিভিন্ন জায়গায় যেগুলো নিকাশি ব্যবস্থার মূল মেন হল যেগুলো, সেগুলোই সব থেকে বেশি জ্যাম হয়ে যাওয়ার ফলে গোটা কলকাতা বলো, গোটা হাওড়া বলো, পুরো জলের মানে জলের একদম কোমর হাঁটু পর্যন্ত জলের দাঁড়িয়ে থেকে যাচ্ছে। হ্যাঁ ঠিকই, সেটি হচ্ছে যেমন ধরুন এবারে লোকসভা নির্বাচনের সময় বিরোধীরা বারবার ধরে কিন্তু তারা এই অভিযোগই করে আসছিলেন যে জনসংখ্যা প্রতিনিয়ত দিন দিন বেড়ে যাচ্ছে এবং জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে যে শহরাঞ্চলের দিকগুলোতে, বিশেষ করে একদম শহর কেন্দ্রিক যে গ্রাম শহর মানে যে মানে গ্রামগুলি আছে ওইগুলি আছে, সেগুলোকে যে ডেভেলপ করা, সেটা কিন্তু সেই অংশে কিন্তু হয়নি বলেই বিরোধীরা কিন্তু বারবার ধরে কিন্তু বলে আসছেন এবং তারা বলছেন যে যে নিকাশি বিষয়টি সেটার উপর সেই রকম ভাবে আপডেট এখনো হয়ে উঠতে পারেনি। সেই কারণে শুধু যে পৌরসভা যেগুলি আছে শুধু সেই নয়, অনেক মানে গ্রামাঞ্চলগুলো কিন্তু প্রায় অনেকটা শহর ঠাসা হয়ে উঠেছে, সেইগুলোও কিন্তু দেখা গেছে কিন্তু মানে আপনার নিকাশি বিষয়টা কিন্তু মানে সেইভাবে করে উঠতে পারছেন না এবং যার ফলে কিন্তু আমাদেরও কিন্তু একই ছবি প্রত্যেক বছরও কিন্তু এই একই ছবি তুলে ধরতে হয় এবং দেখাতে হয়। এটা পরেও কিন্তু যারা জনপ্রতিনিধিরা আছেন বা সরকার যারা আছেন, সেটার প্রতি তারা কিভাবে নজর দিয়ে কিভাবে করছেন, সেটা একটা একই তো ধাঁচি চলছে বলতেই পারা যায়। টাউন এবং হাওড়া গ্রামীণ, তো সেই জায়গার তুলনায় হাওড়া টাউনের যতটা পরিস্থিতি তৈরি ভালো আছে, সেই জায়গায় সেই তুলনায় গ্রামীণের অবস্থা কিন্তু খুব একটা ভালো নেই, বিশেষ করে নিকাশি ব্যবস্থার ক্ষেত্রেই বলো বা রাস্তাঘাটের ক্ষেত্রেই বলো। তো তুমি যখন রাজনৈতিক নেতৃত্বের যারা প্রতিদ্বন্দ্বিতা করছে এবারের লোকসভা কেন্দ্রে বা বিগত দিনে আমরা দেখেছি বিধানসভায় যারা প্রার্থী হয়েছেন ওই অঞ্চল থেকে, তারা এটা বুঝতে চাইছে না বা দেখতে পাচ্ছে না যে কি সমস্যার মধ্যে দিয়ে মানুষকে যেতে হচ্ছে, কি সমস্যার মধ্যে দিয়ে মানুষকে বসবাস করতে হচ্ছে, নাকি তারা দেখেও দেখছে না? নির্বাচন যখন আসে তখন কিন্তু ভুরি ভুরি প্রতিশ্রুতি থাকে এবং তার সাথে কিন্তু এই যেটা প্রধান যে এজেন্ডা গুলো তাদের থাকে রাজনৈতিক দলগুলি, সেটা হচ্ছে পানীয় জল, রাস্তাঘাট এবং নিকাশি ব্যবস্থা, তিনটি প্রধান ইস্যু নিয়ে কিন্তু তারা লড়েন এবং তারা যখন ক্ষমতায় চলে আসেন তখন কিন্তু এই তিনটির মধ্যে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বর্ষাকালে যেটা আমাদের চোখের সামনে উঠে আসে সেটি হচ্ছে নিকাশি বিষয়টি। এই নিকাশি বিষয়টা কিন্তু কোনোভাবেই কিন্তু তারা নজর যে দিচ্ছেন না, সেটা কিন্তু স্পষ্ট হয় এই বর্ষা এলেই কিন্তু আমাদের নজরে চলে আসে যে তার মুখে বললেও তাদের বাস্তবে কতটা কাজ হয়েছে। কিন্তু আলটিমেট কিন্তু ভাবতে হয় গ্রামের মানুষদেরকে, যারা সাধারণ মানুষ তাদের কিন্তু এই অফিস কাছারি যেভাবেই যাক না কেন, তারা নিত্য প্রয়োজনীয় জিনিসের কাজ করতে তারা কিন্তু ওই মানে হাঁটু সমান জল পেরিয়ে কিন্তু তাদেরকে যেতে হয় বা বেরোতে হয় আর কি। কিন্তু এটার প্রতি একটা প্রশ্ন আপনি যেটা করলেন, যেটা যে তারা যখন এই নিয়ে কেন কি ক্ষমতা এখন দেখছেন না কেন, সেটি এখন জনগণের কাছে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে ভোট যখন আমরা দিচ্ছি এই যে ইস্যুগুলি তারা যখন রাখছে সেটা ফলপ্রসূ হচ্ছে নাই বা কেন? আমাকে একটা জিনিস বলো, এই যে ধরো তুমি যেটা বলছিলাম যে গঙ্গায় এই সময় ভরা জল, গতকাল থেকে যেভাবে রুমেলের যে আঘাত এসে পড়েছে এবং বাংলার বুকে দিয়ে উপর দিয়ে যেটুকু গেছে, তাতে হাওড়ায় ক্ষয়ক্ষতির জায়গাটা কতটা? দেখুন, ক্ষয়ক্ষতির জায়গা যদি বলেন যেমন হচ্ছে আপনাকে যেটা বলছি সেটা হচ্ছে
বেশ কিছু অঞ্চল মানে শহর কেন্দ্রিক যদি আমি বলি একটা পৌরসভা এলাকাগুলোকে যদি দেখেন, সেখানে বেশ কিছু গাছ যেমন রাস্তায় পড়ে গিয়েছিল এবং মানুষ যেমন তারা কাজে বেরোতে পারেনি, এবং এর পাশাপাশি বাড়ি ভাঙা এই খবর কিন্তু আমাদের কাছে সেভাবে কিন্তু আসেনি। এটা একটা বড় একটা বিষয়, কেন বাড়ি ভাঙলেই সেখানে কিন্তু মানুষ প্রাণহানির একটা সংখ্যা থাকে, সেই জায়গায় তাদের বসবাসযোগ্যতা হয়ে পড়ে, কোথায় থাকবে সেটা চিন্তা হয়ে পড়ে। বাড়ি ভাঙা সেই অংশ কিন্তু নেই। তবে প্রাকৃতিক বিপর্যয় যে চলার জন্য যে পদক্ষেপ সরকার যেমন নিয়েছেন, যেমন ধরুন রেলের তরফ থেকে কয়েকটি কিছু ট্রেন ধরুন হাওড়ার দিকে এবং শিয়ালদার দিকে যেমন বাতিল করেছেন, এই একটা বিষয়। এবং রাস্তাঘাটে কিন্তু গাড়ি সেভাবে চলাচল করেনি, সে বাস হোক বা ধরুন যে ছোটখাটো যে যানবাহন গুলো থাকে সেটা হচ্ছে টোটো, এই ধরনের যানবাহন কিন্তু সেভাবে দেখা যায়নি। এইসবের দিক থেকে যদি বলেন যে মানুষ বেরোতে পারেনি, সেই একটা প্রাকৃতিক দুর্যোগের জন্য এই একটা বিষয়। কিন্তু সেই অংশে যে যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে বাড়ি ভাঙা বা কারোর কোনো পোস্ট ভেঙে কারো মানে মারা যাওয়া, সেই অংশে কিন্তু হয়নি। ক্ষতির পরিমাণ খুব একটা বেশি বলা যায় না। কিন্তু অসংখ্য ধন্যবাদ দেবাশিস তোমাকে আমাদের সঙ্গে থাকার জন্য এবং এই বিষয়ে তথ্য আমাদের সামনে তুলে ধরার জন্য। দেবাশিস গুছাইত আমাদের সহকর্মী, হাওড়া থেকে দেবাশিসের সঙ্গে আমরা কথা বললাম। পণ্ডিতা, আমরা যে বিষয়টার মধ্যে ছিলাম, আমরা কিন্তু একটা জায়গায় কিন্তু দেবাশিসের কাছ থেকেও মানে যেটা পরিষ্কার হয়ে এলো যে নির্বাচনের প্রতিশ্রুতির বন্যা ঠিকই বয়, কিন্তু তারপরে যে কি আদৌ কতটা কাজ হয়েছে বা হয়নি, এই ধরনের বর্ষাকালে বা কোনো অঘটন ঘটলেই বোঝা যায় যে নিকাশি ব্যবস্থায় প্রথম কথা হচ্ছে যে যেখানে গোটা রাস্তা জুড়ে জল জমে যাচ্ছে, কারণ নিকাশি ব্যবস্থাটা কোনো জায়গাতে সঠিকভাবে ঠিক নেই। আসলে তোমাকে এই প্রসঙ্গে যাওয়ার আগে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে হাওড়া অত্যন্ত প্রাচীন একটি শহর, এবং হাওড়া শহর এবং হাওড়া গ্রামীণ এই দুটোর সমস্যা কিন্তু সম্পূর্ণ আলাদা। হাওড়া শহর অত্যন্ত জনবহুল শহর। একদিকে হাওড়া শহরে যেমন শিল্পর একটা তালুক রয়েছে, সেখানে অসংখ্য ছোট বড় মাঝারি শিল্প, যার অনেকগুলো হয়তো এখন বন্ধ হয়ে গেছে, কিন্তু ব্রিটিশ আমল থেকেই এই হাওড়ার একটা অঞ্চল সেটাকে কিন্তু রীতিমতো একটা শিল্পাঞ্চল বলা যায়। ফলে এখনও হাওড়াতে ছোট বড় প্রচুর শিল্প আছে। লেদ সেখানে হাওড়াতে খুব বিখ্যাত, এছাড়া আরও প্রচুর ছোটোখাটো শিল্প তো আছেই। ফলে এই শিল্প এবং হাওড়া যে এই শিল্পাঞ্চলটা, এটা কিন্তু কোনো পরিকল্পনা মাফিক গড়ে ওঠেনি। যে যেখানে পেরেছে এক সময়ে সেখানে জমি কিনেছে এবং সেখানে কারখানা তৈরি করেছে, এবং ফলে এখনো পর্যন্ত সেই একই ধরনের, এবং এক সময়ে হাওড়া যেভাবে বেড়ে উঠেছে সেটা একেবারে অপরিকল্পিতভাবে বেড়ে উঠেছে, সাজানো গুছানো শহর হিসাবে বেড়ে উঠতে পারেনি। এবং দ্বিতীয়ত হচ্ছে যে বিভিন্ন জুট মিল সহ এবং এই যে কারখানাগুলো, সেখানে প্রচুর ভিনদেশি মানুষ, তারা কিন্তু এখানে এসে এই কারখানাগুলোতে এবং এই জুট মিলগুলোতে শ্রমিক হিসাবে কাজ করেন। ফলে সেখানে কিন্তু একটা বিশাল ঘন জনবসতি গড়ে উঠেছে। এই জনবসতি যে গড়ে উঠেছে এর মধ্যে কিন্তু একেবারে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে, এবং অত্যন্ত সংকীর্ণ সমস্ত রাস্তাঘাট এবং বাড়িঘর, সেখানে অত্যন্ত প্রাচীনকালের বাড়িঘর। এর মধ্যে যেটা যোগ হয়েছে সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গাতে প্রচুর বহুতল বাড়ি হচ্ছে। ফলে যে সমস্যাটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে একদিকে প্রচুর মানুষ, জনসমাগম, নিত্যদিনের একটা বিশাল বড় শ্রমিক শ্রেণীর সেখানে কাজ করতে আসা, অন্যদিকে হচ্ছে যে অপরিকল্পিত শহর হিসাবে গড়ে ওঠা। ফলে যানবাহন যেমন বেড়েছে, মানুষ যেমন বেড়েছে, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক্যালি পর্যন্ত বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ শহর হচ্ছে হাওড়া। আমরা জানি যে হাওড়াতে যেমন রেল স্টেশন, অত বড় হাওড়ার রেল স্টেশন অত্যন্ত বিখ্যাত রেল স্টেশন, এবং দেশের প্রত্যেকটি শহরে যাওয়ার জন্য কিন্তু হাওড়া থেকে ট্রেন প্লাস লোকাল ট্রেন যেগুলো আছে
সেগুলোও কিন্তু প্রচুর ছাড়ে। এই জনগণের প্রচুর একটা যেমন আগমন হয়, সাধারণ যাত্রীদের প্রচুর যাত্রী, অন্তত লক্ষাধিক যাত্রী প্রতিদিন সেখান থেকে যাতায়াত করে। এছাড়া হাওড়াতে মূল সমস্যা যেটা, সেটা হচ্ছে যে রাস্তাঘাট এতটাই সংকীর্ণ, সেই সংকীর্ণ রাস্তাঘাট দিয়ে যখন যানবাহন যাতায়াত করে, এবং এখন কিন্তু মানুষের যানবাহন আরও বেড়েছে, প্রত্যেকেরই তার নিজস্ব বাহন আছে, ফলে প্রচুর যানবাহনও বেড়েছে। ফলে একদিকে যেমন দূষণ, অন্যদিকে জনসংখ্যা, অন্যদিকে প্রচুর বাইরের মানুষের চাপ ইত্যাদির ফলে হাওড়া খুব গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক্যালি, এই জন্য যে হাওড়ার ওপর দিয়ে বিভিন্ন জায়গাতে, বিশেষ করে মেদিনীপুর, খড়গপুর ইত্যাদি অঞ্চলে যে যাওয়া, সেগুলো হাওড়ার মধ্যে দিয়ে যেতে হয়। ফলে হাওড়ার একটা আলাদা গুরুত্ব থাকলেও হাওড়া কিন্তু একেবারেই অপরিকল্পিত এবং একেবারে দূষণযুক্ত শহর বলা যায় আর কি। সে ফলে হাওড়াতে জল জমাটা খুব স্বাভাবিক, এবং এই সমস্যাটাকে নিয়ে যদি কোনো কাজ করতে হয় তাহলে শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়ে লাভ হবে না, নির্বাচনী করে দেখাতে হবে। এটা কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনা চাই এটার পেছনে, এবং এখানে কিন্তু কোনো রাজনৈতিক স্বার্থ যদি সেখানে কাজ করে, সেটা সেইভাবে কিন্তু হাওড়ার সমস্যা কিন্তু কোনোভাবেই সমাধান করা সম্ভব হবে না একেবারে। এবং আমরা জানি যে ইতিপূর্বে হাওড়া পুরসভা, তারা প্রচুর, সেখানে হাওড়া কর্পোরেশন এখন, এবং সেই কর্পোরেশনের রথীন চক্রবর্তী, যিনি দেশের অন্যতম সেরা হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন, ডক্টর ভোলানাথ চক্রবর্তী, তার ছেলে উনি হচ্ছেন রথীন চক্রবর্তী, উনিও ডাক্তার। উনি এক সময় শাসক দলে ছিলেন, এখন তিনি দল বদল করে বিজেপিতে আছেন এবং বিজেপির হয়ে তিনি সেখানে লড়াইও করছেন। এদের কাছে তো হাওড়া, ভোলানাথ চক্রবর্তী নিজেও হাওড়ার অত্যন্ত সম্মানীয় বাসিন্দা ছিলেন, ফলে হাওড়ার সমস্যা তাদের না জানার কথা নয়। কিন্তু সমস্যা হচ্ছে যে হাওড়াকে একেবারে আধুনিক শহর তৈরি করতে গেলে হাওড়াকে অনেকগুলো কথা মনে রাখতে হবে, অনেকগুলো বিষয় মনে রাখতে হবে। বিশেষ করে হাওড়াকে রাস্তাঘাট যদি চওড়া করা না যায়, তাহলে হাওড়া কোনোদিনই কিন্তু অত্যাধুনিক শহরের মর্যাদা পাবে না। এবং হাওড়ারই বলা যায় যে যমজ শহর কলকাতা সম্পর্কেও একই ব্যাপার। যে কথা তুমি বললে যে কলকাতাকে এক সময়ে লন্ডন করার জন্য মুখ্যমন্ত্রী বহু চেষ্টা করেছিলেন, এবং তিনি কিন্তু কিছু কিছু চেষ্টা করেছেন। কলকাতার যে একেবারে চেঞ্জ হয়নি সেটা নয়, অনেক পরিকল্পনা হয়েছে, কলকাতাকে সাজানো হয়েছে নানা ধরনের টুনি বাল্ব ইত্যাদি দিয়ে, কলকাতার রাস্তাঘাট চওড়া হয়েছে, কলকাতার বিভিন্ন জায়গাতে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। প্রচুর ফ্লাইওভার কলকাতাতে যেগুলো বাম আমলে তৈরি হয়েছিল, সেই ফ্লাইওভারগুলোকে নতুন করে আবার সেগুলোকে এক্সটেনশন করা হচ্ছে, সংস্কার করা হয়েছে, সবই ঠিক আছে। কিন্তু সমস্যাটা কলকাতার ক্ষেত্রেও একই, যে কলকাতার একটা যেমন নিউ টাউন বা রাজারহাট যেভাবে পরিকল্পিতভাবে গড়ে উঠেছে, সে কিন্তু পুরনো কলকাতা সেইভাবে তো গড়ে ওঠেনি। পুরো কলকাতা ব্রিটিশ আমল থেকেই সেখানে প্রচুর এক সময়ে এটা দেশের রাজধানী ছিল, ফলে প্রচুর মানুষ সেখানে এসেছেন, এবং কলকাতাতে যেহেতু বাইরের প্রচুর মানুষের চাপ আছে, বিভিন্ন ভিন রাজ্যের মানুষের, ব্যবসায়ী থেকে আরম্ভ করে শ্রমিক কর্মচারী সকলেই আছেন। ফলে কলকাতাকেও কিন্তু পরিকল্পিতভাবে তৈরি করতে গেলে এখন সেটাও কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। এই যে কলকাতার যে বারবার যে জল জমে যাচ্ছে রাস্তাতে, এটা কিন্তু কলকাতার একেবারে বলা যায় স্থায়ী সমস্যা, এবং কলকাতার মানুষ কিন্তু এই জল জমা নিয়ে অত্যন্ত বিপর্যস্ত। একসময় আমরা দেখেছি বাম আমলে সেখানে কিন্তু নৌকো নিয়ে সেখানে প্রতিবাদ হয়েছে, কিন্তু এবং কথায় কথায় এই সামান্য বৃষ্টিতে জল জমে যাওয়া, এবং ফলে কলকাতাকেও নতুন করে অনেকটা কাজ হয়েছে, আমি এটা বলতে চাই না কলকাতাকে নিশ্চয়ই, কিন্তু অনেক কিছু একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা হয়েছে, তেমনি অনেকটা কাজ হয়নি, সেটাও কিন্তু বড় কথা। একদম একদম। আমরা আজকে লোকসভা দখলদারিতে আলোচনা করলাম রুমেলা নিয়ে, তার সঙ্গে তো রাজনৈতিক আলোচনা থাকলোই, কারণ আমাদের প্রথমেই বলেছিলাম যে লোকসভা দখলদারি হবে আর আলোচনা করব না রাজনীতির, এটা হতে পারে না। যাই হোক, আমাদের সময় আজকের মতন শেষ হয়ে গেছে। আবার আপনাদের সঙ্গে আগামীকাল দেখা হবে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসছি আগামীকাল। নমস্কার।